গল্পটির প্রথম পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। প্রথম পর্বটি যদি না শুনে থাকেন তাহলে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেটি শুনুন। প্রথম পর্বের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আর উপরে আই বাটনে দেওয়া রইল। প্রথম পর্ব শোনা হয়ে গিয়ে থাকলে অন্তিম পর্বে আপনাদের স্বাগত। নমস্কার, আমরা থেল স্টুডিও। এখন কিছুটা রিক্যাপ। একজন সদ্য বিবাহিতা মেয়ে যে কিনা মাঝে মধ্যেই নুপুরের আওয়াজ শুনতে পায়, আর নুপুরের আওয়াজ শুনতে পেলেই সে পায় একটা বিশেষ ধরনের গন্ধ। তার দাবি সে স্বপ্নের মধ্যে ভবিষ্যৎ দেখতে পায়। মিশরারির বক্তব্য এই সব কিছুই তার কল্পনা, কিন্তু একদিন এক বিষ্ণু মন্দিরে তার সাথে খুবই খারাপ কিছু হয় এবং তারপর থেকেই তার এই জিনিসগুলো শুরু হয়। এখন তারপর থেকে আনিস বলল, ভয়ের কিছু নেই, আমি জেগেই আছি, ঘুমো। আর শোন, রান্নাঘরের বাতিটা জ্বালানোই থাকুক। জিতু শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। আনিস একটা সিগারেট ধরালো। ঘুম চটে গেছে। এখন তাকে দীর্ঘ সময় জেগে থাকতে হবে। এক পেলা চা খেতে পারলে মন্দ হতো না। রাত তো বাজে প্রায় 3:30। বাকি রাতটা মনে হয় তার জেগেই কাটবে। সিগারেট টানতেও ভালো লাগছে না। পেটের ভেতরটা কেমন যেন পাক দিয়ে উঠছে। ঘুমের মধ্যে রানু শব্দ করে হাসল। আনিস মৃদুস্বরে ডাকল, এই রানু। রানু খুব স্বাভাবিক ভঙ্গিতেই বলল, কি? জেগে আছো নাকি? হ্যাঁ। কি আশ্চর্য, কখন জাগলে? তুমি বাথরুমে গেলে, বারান্দায় দাঁড়িয়ে থাকলে, আমাকে একবারও ডাকলে না কেন? শুধু শুধু ডাকবো কেন? বড্ড গরম লাগছে, জানলাটা বন্ধ করলে কেন? গরম কোথায়, বেশ ঠান্ডাই তো। আমার খুব গরম লাগছে, ফ্যানটা ছাড়ো না। এই ঠান্ডার মধ্যে আবার ফ্যান ছাড়বো কি? কি যে বলো। তুমি যখন বাথরুমে ছিলে তখন কি নুপুরের শব্দ শুনেছো? না তো, কেন? না, এমনি আমি শুয়ে শুয়ে শুনছিলাম। ঘুমাও রানু, ঘুমাও। আমার ঘুম আসছে না। ঘুম না এলে উঠে বসো, গল্প করি। চা খাওয়াও যেতে পারে, কি বলো? রানু উঠে বসল, কিন্তু কোনো জবাব দিল না। আনিস দেখল রানু কোন ফাঁকে যেন গায়ের কাপড়টা খুলে ফেলেছে। ক্লান্ত স্বরে বলল, বড্ড গরম লাগছে, তুমি আমার দিকে তাকিও না তো প্লিজ। এসব কি রানু? ঘরে একটা বাচ্চা ছেলে আছে। কি করব, বড্ড গরম লাগছে। তুমি বরং রান্নাঘরের বাতি নিভিয়ে সব অন্ধকার করে দাও। না, বাতি জ্বালানোই থাক। আমাদের গ্রামে একটা মন্দির আছে, তার গল্প এখন শুনবে না? আহ, মন্দির ফন্দিরের গল্প এখন শুনবো না। শোনো না, আমার বলতে ইচ্ছে করছে। আমি যখন খুব ছোট তখন একা একা যেতাম সেখানে। কি মন্দির? কালী মন্দির? না, বিষ্ণু মন্দির বলতো ওরা। তবে কোনো বিষ্ণু মূর্তি ছিল না, একটা দেবী ছিল। হিন্দুরা বলতো রুক্মিণী দেবী। তুমি মন্দিরে যেতে কি জন্যে? এমনি যেতাম, ছোট বাচ্চা পুতুল খেলে না, কি করতে সেখানে? দেবী মূর্তির সাথে গল্প গুজব করতাম। ছেলে মানুষই খেলা আর কি। বলতে বলতেই রানু খিলখিল করে হেসে উঠল। আনিস স্পষ্ট শুনল, সঙ্গে সঙ্গে ঝমঝম করে কোথাও নুপুর বাজছে। রানু তীক্ষ্ণ কণ্ঠে বলল, শুনতে পাচ্ছ? কি শুনবো? নুপুরের শব্দ শুনছো না? না, তুমি ঘুমাও রানু, তুমি ঘুমাও। আমার ঘুম আসছে না। শুয়ে থাকো, তুমি অসুস্থ। হ্যাঁ, আমি অসুস্থ। তোমাকে খুব বড় ডাক্তার আমি দেখাবো। আচ্ছা। এখন শুয়ে থাকো। আমি ওই দেবীকে গিয়ে গান শোনাতাম। ওইসব অন্যদিন শুনবো। আজ রাতে আমার বলতে ইচ্ছে করছে। আনিস এসে রানুর হাতটা ধরল। গা পুড়ে যাচ্ছে জ্বরে। আনিস অবাক হয়ে বলল, তোমার গা তো পুড়ে যাচ্ছে। বড্ড গরম লাগছে, ফ্যানটা একটু ছাড়বে? আনিস উঠে গিয়ে জানালাটা খুলে দিল। ঘর ভর্তি হয়ে গেল ফুলের গন্ধে। আর তখনই রানু অত্যন্ত নিচু গলায় গুনগুন করে কি যেন গাইতে লাগলো। অদ্ভুত অপার্থিব কোনো একটা সুর, যা এই জগতের কিছু নয়, অন্য কোনো এক ভুবনের। রান্নাঘর থেকে জিতু ডাকতে লাগলো, ও ভাইজান, ভাইজান, ও ভাইজান। আনিস রানুকে জোর করে বিছানায় শুয়ে দিয়ে গায়ের চাদরটা টেনে দিল। জিতুকে বলল, এই ঘরে যেন না আসে। তারপর নেমে গেল নিচে বাড়িওয়ালার মেয়েটিকে খবর দিয়ে আসতে। নীলু এলো সঙ্গে সঙ্গে। আনিস দেখল যে রানু শিশুর মতো ঘুমোচ্ছে। জিতু মিয়া শুধু জেগে আছে, কাঁদছে ব্যাকুল হয়ে। নীলুর সঙ্গে তার বাবাও এসেছেন। তিনি অবাক হয়ে বললেন, হয়েছেটা কি? আনিস ভাঙা গলায় বলল, বুঝতে পারছি না, কেমন যেন করছে। কি করেছে?
আনিস জবাব দিল না। নীলু বলল, বাবা তুমি শুয়ে থাকো গিয়ে, আমি এখানে থাকি, রাত তো বেশি নেই। আচ্ছা। রানু বাকি রাতটা ঘুমিয়েই কাটালো, একবারও জাগলো না। নীলু সারাক্ষণ তার পাশে রইল। আনিসের সঙ্গে তার কিছু কথাবার্তাও হলো না। আনিস বসবার ঘরে সোফাতে বসে ঝিমুতে লাগল। মিশির আলীর লোকটির ধৈর্য প্রায় সীমাহীন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই তিনি দ্বিতীয় দফায় রানুদের গ্রামে গিয়ে উপস্থিত হলেন। তার সঙ্গে প্রত্নতত্ত্ব বিভাগের এক ভদ্রলোক, জয়নাল সাহেব। উদ্দেশ্য রুমকিনী দেবীর মন্দির সম্পর্কে তথ্য সংগ্রহ করা। জয়নাল সাহেব মন্দির দেখে বিশেষ উল্লাসিত হলেন না। 300 বছরের বেশি এর বয়স হবে না। এরকম ভগ্নস্তূপ এদেশে অসংখ্য আছে। মিশির আলী বললেন, তেমন পুরনো নয় বলছেন? না রে ভাই, ইটের সাইজ দেখলেই বুঝবে, ভেঙে টেঙে কি অবস্থা হয়েছে দেখেন। যত্ন হয়নি। মন্দির যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হয়তো মারা গেছেন, কিংবা তার উৎসাহ মিইয়ে গেছে। গ্রামের লোকজনের কাছ থেকে অল্প কিছু তথ্য পাওয়া গেল। পালবাবুদের প্রতিষ্ঠিত মন্দির, পালরা স্বপ্নে আদিষ্ট হয়ে মন্দির প্রতিষ্ঠা করে। তার পরপরই তাদের ভাগ্য বিপর্যয় হতে শুরু করে। 3-4 বছরের মধ্যেই পালরা নির্বংশ হয়ে পড়ে। দেবীকে তুষ্ট করবার জন্য তখন এক রাতে কুমারী বলির আয়োজন করা হয়। 12 বছরের একটা কুমারী কন্যাকে অমাবস্যার রাত্রিতে মন্দিরের সামনে বলি দেওয়া হয়। দেবীর তুষ্টি হয় না তাতেও। পাথরের মূর্তি এত সহজে বোধহয় তুষ্ট হয় না। তবে গ্রামের মানুষেরা নাকি বলি দেওয়া মেয়েটিকে এরপর থেকে গ্রামময় ছোটাছুটি করতে দেখে। ময়মনসিংহ থেকে ইংরেজ পুলিশ সুপার এসে মন্দির তালা বন্ধ করে পালদের 2 ভাইকে গ্রেফতার করে নিয়ে যান। পালরা অত্যন্ত ক্ষমতাবান ছিল, কাজে ছাড়া পেয়ে একসময় আবার গ্রামে ফিরে আসে, কিন্তু মন্দির তালা বন্ধই পড়ে থাকে। ইতিহাস এইটুকুই। মন্দিরে প্রতিষ্ঠিত মূর্তি সম্পর্কে বিশেষ কিছু জানা গেল না। 2-1 ঘর নিম্ন বর্ণের হিন্দু যারা ছিল তারা বিশেষ কিছু বলতে পারে না। হরিশ মণ্ডল বললেন, বাবু, আমরা কেউ ওই দিকে যাই না। ওই মন্দিরে গেলে নির্বংশ হতে হয়। কে যাবে বলেন? মিশির আলী বললেন, আপনি তো শিক্ষিত লোক, এসব বিশ্বাস করেন? করি না, কিন্তু যাইও না। মূর্তিটা আপনি দেখেছেন? আমি দেখি নাই, তবে আমার জ্যাঠা দেখেছে। তিনি কি নির্বংশ হয়েছেন? না, তার 3 ছেলে। এক ছিলেন আন্দিনা হাই স্কুলের হেডমাস্টার। মূর্তিটা কেমন ছিল বলতে পারেন? শ্বেত পাথরের মূর্তি, কৃষ্ণনগরের কারিগরের তৈরি। একটা হাত ভাঙা ছিল। মূর্তি নাকি হঠাৎ উধাও হয়েছে? কেউ চুরি টুরি করে নিয়ে বিক্রি করে ফেলেছে। গ্রামের চোরের তো আর অভাব নেই। এরকম একটা মূর্তিতে 1000 খানেক টাকা একেবারে হেসে খেলে আসবে। সাহেবরা নগদ দাম দিয়ে কিনবে। আচ্ছা, একটা বাচ্চা মেয়েকে যে বলি দেওয়া হয়েছিল, সে নাকি অমাবস্যা রাত্রে ঘুরে বেড়ায়? বলে তো সবাই, চিৎকার করে কাঁদে। আমি শুনিনি ওরকম, অনেকে শুনেছে। অমাবস্যার জন্য মিশির আলীকে 3 দিন অপেক্ষা করতে হলো। তিনি অমাবস্যার রাতে একটা 5 ব্যাটারির টর্চ আর একটা মোটা বাঁশের লাঠি নিয়ে মন্দিরের চাতালে বসে রইলেন। তিনি কিছুই শুনলেন না। শিয়ালের ডাক অবশ্য শোনা গেল। শেষ রাতের দিকে প্রচণ্ড বাতাস বইতে লাগল। বাতাসে শীষ দেবার মতো শব্দ হলো। সেসব নিতান্তই লৌকিক শব্দ, অন্য জগতের কিছুই নয়। রাত শেষ হবার আগেই বর্ষণ শুরু হলো। ছাতা নিয়ে যাননি, আর মন্দিরের ছাদ ভাঙা, আশ্রয় নেবারও কোনো জায়গা নেই। মিশির আলী কাক ভেজা হয়ে গেলেন। ঢাকায় ফিরলেন প্রচণ্ড জ্বর নিয়ে। ডাক্তার পরীক্ষা করে শুকনো মুখে বললেন যে মনে হচ্ছে নিউমোনিয়া, একটা লাংস এফেক্টেড, ভোগাবে। মিশির আলীকে সত্যি সত্যিই ভোগালো। তিনি দীর্ঘদিন শয্যাশায়ী হয়ে রইলেন। নীলু একা একা কিছুক্ষণ হাঁটল। তার খুব ঘাম হচ্ছে। বারবার সবুজ রুমালটি বের করতে হচ্ছে। 4:10 বাজে। চিঠিতে লিখেছে যে সে 4টের মধ্যেই আসবে, কিন্তু আশেপাশে কাউকেই দেখা যাচ্ছে না। নীলু অবশ্য কারোর মুখের দিকে তাকাতেও পারছে না। কারোর দিকে তাকালেই তার বুকটা ধকধক করে উঠছে। নীলু একটা বইয়ের দোকানে ঢুকে পড়ল। গল্পের বই তার তেমন ভালো লাগে না, ভালো লাগে বিলুর। বিলুর জন্য একটা কিছু কিনলে কেমন হয়, কিন্তু কি কিনবে? সবই হয়তো ওর পড়া। ওই দিন শীর্ষেন্দুর কি একটা বইয়ের কথা বলছিল, নামটা মনে নেই। আচ্ছা, আপনাদের কাছে শীর্ষেন্দুর কোনো বই আছে? লোকটি মাথা নাড়ল। নীলু অন্য একটি ঘরে গিয়ে ঢুকল। শুধু শুধু দাঁড়িয়ে থাকা যায় না। সে একটা কবিতার বই কিনে ফেলল।
অপরিচিত কবি, তবে প্রচ্ছদটি সুন্দর। একটি মেয়ের ছবি, সুন্দর ছবি, নামটিও সুন্দর। নীলু বলল, প্রেম নেই। কেমন অদ্ভুত নাম। প্রেম নেই আবার কি? প্রেম থাকবে না কেন? দাড়িওয়ালা একজন রোগা ভদ্রলোক তখন থেকেই তার দিকে তাকাচ্ছে। লোকটির কাঁধে একটি ব্যাগ। এই কিসে? নীলুর মুখ রক্ত শূন্য হয়ে গেল। নীলু বইয়ের দাম দিয়ে দ্রুত বেরিয়ে এলো। তার পেছনে ফেরারও সাহস নেই। পেছনে ফিরলেই হয়তো দেখবে যে বুড়ো দাড়িওয়ালা লোকটি কুটি কুটি করে আসছে। না, লোকটি তো আসছে না। নীলুর মনে হলো ভয়ঙ্কর একটা মোটা আর বেটে একজন লোক তাকে অনুসরণ করছে। তার দিকে তাকাচ্ছে না, কিন্তু আসছে তার পিছু পিছু। নীলুর তৃষ্ণা পেয়ে গেল, বড্ড টেনশন। বাড়ি ফিরে গেলে কেমন হয়, কিন্তু ইচ্ছে করছে না। নীলু ঘড়ি দেখল, 5:05। তার মানে কি সে আসবে না? কথা ছিল নীলু থাকবে ঠিক 1 ঘন্টা। সে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। ভালোই হয়েছে, না দেখা হওয়াটাই বোধহয় ভালো। দেখা হওয়ার মধ্যে একটা আশাভঙ্গের ব্যাপার আছে। না দেখার রহস্যময়টাই না হয় থাকুক। নীলু ক্লান্ত ভঙ্গিতে হাঁটতে শুরু করলো। নীলু, নীলু দাঁড়িয়ে পড়ল। একটু দেরি হয়ে গেল। তুমি ভালো আছো নীলু? চকচকে একটা লাল টাই পরা একটা ছেলে হাসছে। সে কে? লম্বা স্বাস্থ্যবান একটা তরুণ, ঝলমল করছে। তার লাল টাই উড়ছে, বাতাসে মিষ্টি একটা ঘ্রাণ আসছে, সেন্টের গন্ধ। পুরুষ মানুষের গা থেকে আসা সেন্টের গন্ধ নীলুর পছন্দ নয়, কিন্তু আজ এত ভালো লাগছে কেন? এ চুপচাপ দাঁড়িয়ে আছো কেন গো? কিছু বলো। আপনি বলেছিলেন আপনি বুড়ো। আমরা সবাই কিছু কিছু মিথ্যে বলি। আমাকে নীলু নামের একটি মেয়ে লিখেছিল, সে দেখতে কুৎসিত। লোকটি হাসছে হা হা করে। এত সুন্দর করেও একটি মানুষ হাসতে পারে? নীলুর এক ধরনের কষ্ট হতে লাগলো। মনে হতে লাগলো যে সমস্ত ব্যাপারটাই একটা সুন্দর স্বপ্ন, খুবই ক্ষণস্থায়ী, যেন এক্ষুনি স্বপ্নটা ভেঙে যাবে। নীলু দেখবে সে জেগে উঠেছে। পাশের বিছানায় বিলু ঘুমোচ্ছে মশারি না ফেলে, কিন্তু সেরকম কিছুই হলো না। ছেলেটির নাম তপন। ছেলেটি হাসি মুখে বলল, কোথাও বসে 1 কাপ চা খেলে কেমন হয়? খাবে? নীলু মাথা নাড়ল, সে খাবে। তুমি কিন্তু সবুজ রুমালটি ব্যাগে ভরে ফেলেছো। আমি যেতে ঠিক সাহস পাচ্ছি না। নীলু অস্বাভাবিক ব্যস্ত হয়ে রুমালটা বের করতে গেল। একটা লিপস্টিক, একটা ছোট চিরুনি আর কিছু খুচরো পয়সা কুড়িয়ে পড়ল নিচে। ছেলেটি হাসি মুখে সেগুলো কুড়োচ্ছে। নীলু মনে মনে বলল, এটা যেন স্বপ্ন না হয়, আর স্বপ্ন হলেও যেন স্বপ্নটা অনেকক্ষণ থাকে। নীলুর খুব কান্না পেতে লাগলো। নিউ মার্কেটের ভেতর চা খাওয়ার তেমন কোনো ভালো জায়গা নেই। ওরা বলাকা বিল্ডিংয়ের দোতলায় গেল। চমৎকার জায়গাটা, অন্ধকার অন্ধকার চারিদিকে, পরিচ্ছন্ন টেবিল আর সুন্দর একটা মিউজিক হচ্ছে। চায়ের সঙ্গে কিছু খাবে নীলু? না। এরা ভালো সুমচা করে। সুমচা দিতে বলি? আমার খিদেও পেয়েছে। কি বলবো বলো? বলুন। ছেলেটি হাসল। নীলুর খুব ইচ্ছে করছিল যে জিজ্ঞাসা করে, হাসছো কেন তুমি? আমি কি হাস্যকর কিছু করেছি? কিন্তু নীলু কিছু বলল না। ছেলেটি হাসতে হাসতে বলল, আসলে আমি বিজ্ঞাপনটা মজা করার জন্যই দিয়েছিলাম। কেউ জবাব দেবে ভাবিনি। আমি ছাড়া কেউ কি লিখেছিল? তা লিখেছে। মনে হচ্ছে এ দেশের মেয়েদের কাজকর্ম বিশেষ নেই, সুযোগ পেলেই ওরা চিঠি লেখে। এই কথা বললাম বলে তুমি আবার রাগ করলে না তো? না। গুড গুড। আমি কিন্তু শুধু তোমার চিঠির জবাবই দিয়েছি, অন্য কারোর চিঠির জবাব দিইনি। আমার কথা বিশ্বাস করছো তো? করছি। বেয়ারা চায়ের পট দিয়ে গেল। ছেলেটি বলল, দাও, আমি চা বানিয়ে দিচ্ছি। ঘরে বানাবে মেয়েরা, কিন্তু বাইরে পুরুষেরা, এ আবার কি নিয়ম? নীলু লক্ষ্য করল ছেলেটি তার কাপে 3 চামচ চিনি দিয়েছে। নীলু একবার লিখেছিল যে সে চায়ে 3 চামচ চিনি খায়। ছেলেটি সেটা মনে রেখেছে। কি আশ্চর্য! এই চায়েতে কিন্তু এত চিনি খাওয়া ভালো না। নীলু কিছু বলল না। এরপর থেকে একটু কম চিনি খাবে, কেমন? নীলু খান নাড়ল। তারা সন্ধ্যা পর্যন্ত বসে রইল। নীলু একবার বলল, সন্ধে হয়ে যাচ্ছে, উঠি। ছেলেটি বলল, আরে আরেকটু বসো, আমি আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেবো। আমার সঙ্গে গাড়ি আছে, চাপ নেই। নীলু আর কিছু বলল না। একটু দেরি হলে তোমাকে আবার বাড়িতে বকবে না তো? না, বকবে না।
আমি মাঝে মাঝে অনেক রাত করে বাসায় ফিরি। সেটা ঠিক না নীলু, শহর বড় হচ্ছে, ক্রাইম বাড়ছে, তাই না? হ্যাঁ ঠিক। ওই দিন কি হলো জান, আমার পরিচিত এক মহিলার কান থেকে টেনে দুল নিয়ে গেছে, রক্তারক্তি কাণ্ড। আমি বাইরে গেলে গয়না টয়না পরি না। আচ্ছা নীলু, তুমি কি আজ তোমার বাবার সঙ্গে আমাকে আলাপ করিয়ে দেবে? আপনি যদি চান দেব। আমি নিশ্চয়ই চাই। তুমি কি চাও? চাই। বলতে বলতে নীলুর চোখ ভিজে উঠল। ছেলেটাকে এখন কতই না পরিচিত মনে হচ্ছে। সে যদি এখন হাত বাড়িয়ে নীলুর হাতটা স্পর্শ করে তাহলে কেমন লাগবে নীলুর? ভালোই লাগবে। কিন্তু ছেলেটি অত্যন্ত ভদ্র, সে এমন কিছুই করবে না। নীলু, আমি তোমার জন্য একটা উপহার এনেছিলাম, কিন্তু তার আগে বলো তুমি কি এনেছো? তুমি বলেছিলে লাল টাই আনবে, ভুলে গেছো তাই না? ভুলবো কেন? আমি তোমার জন্য একটা উপহার এনেছিলাম, কিন্তু তার আগে বলো তুমি কি এনেছো? নীল আমারও পছন্দ, তবে হালকা নীল, কড়া নীল নয়। নীলু এই প্রথম হাসল। হালকা নীল তার নিজেরও পছন্দ। ছেলেটি হাসতে হাসতে বলল, আমার সবচেয়ে অপছন্দ হচ্ছে সবুজ রং, কিন্তু দেখো আজ সবুজ রংটাও খারাপ লাগছে না কিন্তু। তারা উঠে দাঁড়ালো 8:30টার দিকে। হেঁটে এলেও নিউ মার্কেটের গেটে। ছোট্ট একটা হন্ডা সিভিক সেখানে পার্ক করা। ছেলেটি ঘড়ি দেখে নিল। রাত কি বেশি হয়ে গেল নাকি নীলু? না, বেশি হয়নি। তোমার বাবা দুশ্চিন্তা না করলেই হয়। আমি চাই না আমার জন্য কেউ যাতে বকা খাক। অবশ্যই এক আধ দিন বকা খেলে কিছু যায় আসে না, কি বলো? নীলু হাসল। ছেলেটিও হাসল, বেশ মার্জিত হাসি। সরাসরি বাড়িতে যাবে নাকি যাবার আগে একটু আইসক্রিম খাবে? ধানমন্ডিতে একটা ভালো আইসক্রিমের দোকান দিয়েছে। আজ আর যাব না। ঠিক আছে, চলো তোমাকে বাসায় পৌঁছে দিই। ছেলেটি নীলুকে তাদের গেটের কাছে নামিয়ে দিল। নীলুর খুব ইচ্ছে করছিল যে তাকে বসতে বলে, কিন্তু তার বড্ড লজ্জা করল। বিলু নানান প্রশ্ন করবে। স্যার, ভেতরে আসবো? এসো এসো, কি ব্যাপার? মিশির আলী মেয়েটিকে ঠিক চিনতে পারলেন না। তিনি কখনোই তার ছাত্রছাত্রীদের চিনতে পারেন না। স্যার, আমার নাম নীলুফার। ও আচ্ছা। মিশির আলী পরিচিত ভঙ্গিতে হাসলেন, কিন্তু নামটি তার কাছে অপরিচিত লাগছে। এও এক সমস্যা, কারণ নাম তিনি মনে রাখতে পারেন না। তার ভ্রুটা কুঞ্চিত হল। নাম মনে না রাখতে পারার একটিই কারণ, যে সেই মানুষটির প্রতি তার আগ্রহ নেই। আগ্রহ থাকলে নামটা ঠিকই মনে থাকতো। স্যার, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি সেকেন্ড ইয়ারের। একদিন এসেছিলাম, আমরা 4 বন্ধু। ও হ্যাঁ হ্যাঁ, এসেছিলে তোমরা, মনে পড়েছে। আজ কি ব্যাপার? মেয়েটি ইতস্তত করতে লাগলো। তার মানে কি? কম বয়সী মেয়েদের তিনি এড়িয়ে চলতে চেষ্টা করেন। তরলমতি মেয়েরা মাঝে মধ্যে অনেক অদ্ভুত কাণ্ড কারখানা করে বসে। তোমার কি ব্যাপার বলো? স্যার, আমি ওই ইএসপি টেস্টটা আবার দিতে চাই। একবার তো দিয়েছো, আবার কেন? মিসির আলী বিস্মিত হলেন। এই মেয়েটির মতিগতি তিনি বুঝতে পারছেন না। স্যার, আমার মনে হয় এবার পরীক্ষা করলে দেখা যাবে আমার ইএসপি আছে। এরকম মনে হওয়ার কারণ কি? মেয়েটি উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। লক্ষণ ভালো নয়। মিসির আলী গম্ভীর গলায় বললেন, এখন আমি একটু ব্যস্ত আছি, অন্য একদিন এসো। মেয়েটি তবুও কিছু সময় দাঁড়িয়ে রইল। তুমি কি অন্য কিছু বলতে চাও? হ্যাঁ, হ্যাঁ, না স্যার, আমি যাই। মিসির আলী গম্ভীর হয়ে বসে রইলেন। এই মেয়েটিকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। এরা সহজেই একটা ঝামেলা বাঁধিয়ে দিতে পারে। এরকম সুযোগ দেওয়া ঠিক না। 12টায় একটা ক্লাস ছিল। মিসির আলী গিয়ে দেখলেন যে কোনো ছাত্রছাত্রীই নেই। কোনো কি স্ট্রাইক হচ্ছে কি? এরকম তো কিছু শোনেননি। হয়তো সামনে টার্ম পরীক্ষা আছে। টার্ম পরীক্ষা থাকলে ছাত্রছাত্রীরা দল বেঁধে আসা বন্ধ করে দেয়। মিসির আলী ভুরু কুঁচকে মিনিট 5 মতো বসে রইলেন। গতরাত্রে অসুস্থ শরীরে এই ক্লাসটির জন্য পড়াশোনা করেছেন। এই অবস্থা হবে জানলে সকাল সকালই শুয়ে পড়তে পারতেন। ছাত্রশূন্য একটি ক্লাসে তিনি খাতাপত্র নিয়ে গম্ভীর হয়ে বসে আছেন। হাস্যকর দৃশ্য। অনেকেই করিডোর দিয়ে হাঁটবার সময় কৌতূহলী হয়ে তাকে দেখল। পাগল টাগল ভাবছে বোধ হয়। মিসির আলী উঠে পড়লেন। আজকের দিনটিই শুরু হয়েছে খারাপভাবে। একটি কাজও ঠিক মতো হচ্ছে না। মিসির আলী ক্রমেই বিরক্ত হয়ে উঠতে লাগলেন।
তার কপালের মাঝখানে ব্যথা শুরু হলো। এই উপসর্গটি নতুন। ব্লাড প্রেশার হয়েছে বোধহয়, ডাক্তার দেখাতে হবে। তিনি বাড়ি ফিরলেন 3টের দিকে। এই অসময়েও বসবার ঘরে কে যেন বসে আছে। সমস্ত দিনটি যে তার খারাপ যাবে এটাই হচ্ছে তার প্রমাণ। গ্রামের বাড়ি থেকে টাকা পয়সাই হয়তো কেউ চাইতে এসেছে নির্ঘাত। কে? হ্যাঁ, আমি আনিস। আনিস সাহেব, আপনি এই সময় অফিস নেই? ছুটি নিয়ে এলাম। ব্যাপার কি? রানুর শরীরটা বেশি খারাপ, ভাবলাম আপনার সঙ্গে একবার দেখা করে যাই। হ্যাঁ, ভালোই করেছেন। বসেন বসেন। চাটা দিয়েছেন? হ্যাঁ, চা খেয়েছি। আপনার ভাই ছিলেন এতক্ষণ। লোকটি জড়সড় হয়ে বসে আছে। মিসির আলি লক্ষ্য করলেন যে তার চোখের নিচে কালি পড়েছে। তার মানে রাতে ঘুমোতে পারছে না। এরকম তো হওয়ার কথা নয়। মিসির আলি চিন্তিত মুখে ঘরে ঢুকলেন। তার ফিরে আসতে আসতে অনেক সময় লাগলো। এখন বলেন ব্যাপারটা কি? আনিস ইতস্তত করে বলল, ভূত প্রেত বলে সত্যিই কি কিছু আছে? এই কথা জিজ্ঞেস করছেন কেন? অনেক রকমের কাণ্ড কারখানা হচ্ছে, আমি একেবারে কনফিউজড হয়ে গেছি। অর্থাৎ এখন ভূত প্রেত বিশ্বাস করতে শুরু করেছেন। এর কারণটা বলেন শুনি। নানান রকম শব্দ হয় ঘরে। তাই নাকি? আপনি নিজে শোনেন? হ্যাঁ, শুনি, গন্ধও পাই, ফুলের গন্ধ। আপনি পান না আপনার স্ত্রী পান? রানু প্রথমে পায়, তারপর আমি। গত রাত্রে ঘরের মধ্যে কেউ যেন নূপুর পায়ে হাঁটছিল। এই নূপুরের শব্দ প্রথম কে শুনে? আপনার স্ত্রী? হ্যাঁ। তারপর আপনাকে বলার পর আপনি শুনতে পান? হ্যাঁ। আনিস সাহেব, এটাকে বলা হয় ইনডিউসড অডিটরি হ্যালুসিনেশন। আপনার মন দুর্বল। আপনার স্ত্রী যখন বলেন শব্দ শুনতে পাচ্ছেন, তখন আপনিও শুনতে থাকেন। ব্যাপারটি আপনার মনোজগতে। আসলে কোনো শব্দ হচ্ছে না। আনিস দীর্ঘ সময় চুপ করে থেকে বলল, আপনি যদি একবার আমাদের বাসায় আসেন, আপনি নিজেও সেগুলো শুনবেন। না ভাই, আমি শুনবো না। আমি খুব শক্ত ধরনের মানুষ, খুবই যুক্তিবাদী লোক আমি। আপনি আপনি আসেন না একবার? ঠিক আছে, যাব। কবে আসবেন? আজ আসতে পারবেন? আমি কাল পরশুর মধ্যে একবার যাব। আমাদের বাড়িওয়ালার খুব সুন্দর ফুলের বাগান আছে, প্রচুর গোলাপও আছে। বিকেলের দিকে গেলে সেটাও দেখতে পারবেন। মিসির আলি কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থেকে বললেন, বড় ফুলের বাগান? হ্যাঁ। আনিস সাহেব, এমন কি হতে পারে না বাতাসে নিচের বাগান থেকে ফুলের সৌরভ ভেসে আসে? সেই সৌরভকে আপনি একটি আধ্যাত্মিক রূপ দেন? হতে পারে? পারে, কিন্তু শব্দটা? কোনো একটা ব্যাখ্যা নিশ্চয়ই আছে। হ্যাঁ, আনিস সাহেব, মস্তিষ্ক খুব অদ্ভুত জিনিস। সে আপনাকে এমন কোনো জিনিস দেখাতে বা শোনাতে পারে যার আসলে কোনো অস্তিত্ব নেই। আপনি কি উঠছেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, যান। আমার নিজেরও মাথা ধরেছে, দুটো প্যারাসিটামল খেয়েছি, লাভ হচ্ছে না। জ্বর আসছে বলে মনে হচ্ছে। শরীরটা গেছে, বেশি দিন বাঁচবো না। পত্রিকা খুলে নিরুভার অবাক হল। সেই বিজ্ঞাপনটি আবার ছাপা হয়েছে, কথাগুলিও এক। জিপি বক্সের নাম্বারও সেই ৭৩, শিরোনামটিও সেই আগের মতো। কেউ কি আসবেন? এর মানে কি? নীলুফারের ধারণা ছিল যে এই বিজ্ঞাপনটি আর কোনোদিনও ছাপা হবে না। তার প্রয়োজন ফুরিয়েছে। নীলুফারের ইচ্ছে হলো দরজা বন্ধ করে কাঁদার। সে মুখ কালো করে বারান্দায় এসে দাঁড়ালো। এখানে কি আনিস সাহেব থাকেন? স্যার, আপনি আমাকে চিনতে পেরেছেন? ও তুমি আমার ছাত্রী? কোন ইয়ার? 3rd ইয়ার স্যার। আমার নাম নীলুফার। ও আচ্ছা, নীলুফার। এই তোমাদের তেঁতুলায় আনিস সাহেব থাকেন নাকি? হ্যাঁ। তার কাছেই এসেছি। ওঠবার রাস্তা কোন দিকেই? ফেরবার পথে আমাদের বাসা হয়ে যাবেন স্যার। আচ্ছা, দেখি। দেখা দেখি না স্যার, আপনি আসবেন। আনিস ঘরে ছিল না। রানু তাকে নিয়ে বসালো। সে খুবই অবাক হয়েছে। মিসির আলি বললেন, খুব অবাক হয়েছেন মনে হচ্ছে। আপনি আপনি করে বলছেন কেন? ওহ আচ্ছা, তুমি তুমি করে বলতাম, তাই না? ঠিক আছে ঠিক আছে, এখন বলো, এখন বলো, আমাকে দেখে অবাক হয়েছো? হ্যাঁ। খুব অবাক হয়েছো? হ্যাঁ, আপনি আসবেন আমি ভাবতে পারিনি। আমি তো শুনেছি সবকিছু আগে বলে দিতে পারো। এটি তো পারার কথা ছিল। আপনি লোকটা কিন্তু বেশ অদ্ভুত। তাই নাকি? হ্যাঁ, আপনার যুক্তিও খুব ভালো, বিশ্বাস করতে ইচ্ছে হয়। বিশ্বাস করলেই পারো,
আনিস সাহেব কখন আসবেন? এসে পড়বে। আমাকে একটু চা খাওয়াও। আর শোনো, তোমাদের একটা ওই কাজের ছেলে আছে নাকি? ওকেও পাঠাও তো আমার কাছে। ওকে কি জন্যে? এই কয়েকটা কথা জিজ্ঞাসা করব। কি নাম? জিতু মিয়া, দেশ কোথায়? টাঙ্গাইল। শুনলাম দু একদিন আগে তুমি নাকি রাতের বেলা কি একটা থেকে ভয় পেয়েছো। হ, পাইছি। কি দেখেছো? বাগের ঘরে একজন মেয়ে মানুষ হাঁটাচলা করতেছে, সুন্দরী? খুব সুন্দর। রান্নাঘরে তো বাতি জ্বালানো ছিল। হ্যাঁ, না না। অন্ধকারে তুমি মানুষ কিভাবে দেখলে? জিতু নিশ্চুপ। আমার মনে হয় জিনিসটা তুমি স্বপ্নে দেখেছো। জিতু নিশ্চুপ। আচ্ছা জিতু মিয়া, তুমি যাও। শোনো, এক প্যাকেট সিগারেট নিয়ে শুধু আমার জন্য। ক্যাপস্টন। নাও নাও, টাকাটা নাও। জিতু মিয়া চলে গেল। রানু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, ইউনিভার্সিটির সব মাস্টাররাই কি আপনার মতো বুদ্ধিমান? না, আমার নিজের বুদ্ধি একটু বেশি। আচ্ছা, এখন যে খুটখাট শব্দ শোনা যাচ্ছে, এই শব্দটার কথাই কি আনিস সাহেব আমাকে বলেন? রানু কোনো জবাব দিল না। মিসির আলি কান পেতে শুনলেন। শব্দটা তো বেশ স্পষ্ট। রান্নাঘর থেকে আসছে না? হুম, এই শব্দটার কথাই আনিস সাহেব বলেন, তাই না? বোধহয়। আপনি রান্নাঘর দেখবেন, আপনি যাওয়া মাত্রই শব্দ থেমে যাবে। শব্দটা বেশিরভাগই রান্নাঘরে হয়। হ্যাঁ, ইঁদুর মরা কিছু বিষ ছড়িয়ে দিও, আর শব্দ হবে না। ওটা ইঁদুরের শব্দ। রান্নাঘরে খাবারের লোভে ঘোরাঘুরি করে, সেই জন্যই শব্দটা বেশি হয় রান্নাঘরে। বুঝলে? হুম, যুক্তিটা পছন্দ হচ্ছে না মনে হয়। যুক্তিটা ভালোই। আরও এক কাপ চা খাবেন? না, এখন উঠবো। আনিস সাহেব মনে হয় আজ আর আসবেন না। না, আপনি আরেকটু বসুন, আপনাকে একটা গল্প বলবো। যান না রানু, মাথা ধরেছে। মাথা ধরলেও আপনাকে শুনতে হবে। বসুন, আমি চা আনছি। প্যারাসিটামল খাবেন? ঠিক আছে। চা আসবার আগেই আনিস এসে পড়ল। তার অফিসে নাকি কি একটা নিয়ে ঝামেলা হয়েছে। 10,000 টাকার একটা চেক হিসেবে গণ্ডগোল। চেকটা ইস্যু হয়েছে আনিসের অফিস থেকে। আনিসের চোখে মুখে ক্লান্তি। মিসির আলি বললেন, আপনি বিশ্রাম টিশ্রাম করেন, আমার জন্য ব্যস্ত হবেন না। আমি রানুর কাছ থেকে একটা গল্প শুনবো। কি গল্প? জানি না কি গল্প। ভয়ের কিছু হবে। না, ভয়ের না। তুমি গোসল টোসল সেরে এসো, চা খাও। না, সব গল্প সবার জন্যে নয়। আনিসের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। সে কিছু বলল না, বাথরুমে ঢুকে পড়ল। রানু তার গল্প শুরু করল খুব শান্ত গলায়। মিসির আলি তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করতে লাগলেন। রানু তার দ্বিতীয় গল্প শুরু করল। আমার তখন মাত্র বিয়ে হয়েছে, সপ্তাহখানেকও হয়নি। সে সময় একটা কাণ্ড হলো। আমার বিয়ে হয়েছিল শ্রাবণ মাসের 6 তারিখে। ঘটনাটা ঘটল শ্রাবণ মাসের 14 তারিখ সকালবেলা। আমার এক মামা শ্বশুর এসে ওকে নিয়ে গেলেন মাছ মারতে। নৌকায় করে মাছ মারা হবে। নৌকাটা বড় গাং দিয়ে যাবে সোনাপাতার বিলে। বড়শি ফেললেই সেখানে বড় বড় বোয়াল মাছ পাওয়া যায়। বর্ষাকালের তো বোয়ালের কোনো স্বাদ নেই, জানেন তো। কিন্তু সোনাপাতার বোয়ালে বর্ষাকালে নাকি সবচেয়ে বেশি তেল হয়। আর দুপুরের পর থেকে হঠাৎ করে খুব দিন খারাপ হলো। বিকেল থেকে বাতাস বইতে লাগলো। আমরা সবাই খুব চিন্তিত হয়ে পড়লাম। ওরা আর ফেরে না। সন্ধ্যার পর থেকে শুরু হলো প্রচণ্ড ঝড়। বাড়িতে কান্নাকাটি পড়ে গেল। আমাদের বাড়িটা হচ্ছে কাঠের দোতলা। আমি একা একা দোতলায় উঠে গেলাম। দোতলার কোণার দিকে একটা ঘরে আজে বাজে জিনিস রাখা হয়, ওই স্টোর রুমের মতো। সেখানে কেউ একটা যায় না। আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে কাঁদতে শুরু করলাম। তখন হঠাৎ একটা মেয়ের কথা শুনতে পেলাম। মেয়েটি খুব নিচু স্বরে বলল, সোনাপাতার বিলে ওদের নৌকা ডুবে গেছে, কিছুক্ষণ আগেই ডুবেছে। এটা শোনার পর আমি অজ্ঞান হয়ে যাই। এইটুকুই গল্প? হ্যাঁ। গল্পের কোনো বিশেষত্ব লক্ষ্য করলাম না তো। বিশেষত্ব হচ্ছে সেদিন সন্ধ্যায় সত্যি সত্যি ওদের নৌকোডুবি হয়েছিল। এর কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে? আছে। ঝড় বৃষ্টি হচ্ছিল, কাজেই তোমার মনে ছিল অমঙ্গলের আশঙ্কা। অবচেতন মনে ছিল নৌকাডুবির কথা। অবচেতন মনই কথা বলেছে তোমার সঙ্গে। মানুষের মন খুব বিচিত্র রানু। হ্যাঁ, আমি উঠলাম। একতলা নীলুফার, ওই নীলুফার নামে যে মেয়েটি আছে, আপনাকে এখানে নিয়ে এসেছে। সে আপনার জন্য বারান্দায় অপেক্ষা করছে। যাবার সময় ওর সঙ্গে আপনার দেখা হবে। তাতে কি? নীলুফার,
এই মুহূর্তে কি ভাবছে তা আমি বলতে পারবো। ওকে জিজ্ঞাসা করলেই দেখবেন আমি ঠিক বলছি। আমি অনেক কিছু বলতে পারি। নীলুফার কি ভাবছে? নীলুফার ভাবছে একজন অত্যন্ত সুপুরুষ যুবকের কথা। সেটি তো স্বাভাবিক। একজন অবিবাহিত যুবতী একজন সুপুরুষ যুবকের কথাই ভাবে। এটা বলার জন্যে কোনো অতীন্দ্রিয় ক্ষমতার দরকার হয় না রানু। মিসির আলি নেমে গেলেন। নীলুফার সত্যি সত্যিই বারান্দায় দাঁড়িয়েছিল। সে খুব অনুরোধ করতে লাগলো যাতে স্যার 1 কাপ চা খেয়ে যান, কিন্তু মিসির আলি বসলেন না। তার প্রচণ্ড মাথা ধরেছে, প্যারাসিটামলেও কাজ করছে না। সারা জীবন তিনি এত ওষুধ খেয়েছেন যে ওষুধ তার ওপর আর কোনো কাজ করে না। খুবই খারাপ লক্ষণ। নীলুর বাবা বারান্দায় বসেছিলেন। নীলুকে বেরোতে দেখে তিনি ডাকলেন, নীলু, কোথাও যাচ্ছ মা? একটু বাইরে যাচ্ছি। কিন্তু এইটুকু বলতেই নীলুর গলা কেঁপে গেল, গা লাল হলো, এবং সেটা তিনি বেশ ভালোভাবেই লক্ষ্য করলেন। বিস্মিত গলায় বললেন, বাইরে কোথায়? নীলু কোনো জবাব দিল না। কখন ফিরবে মা? 8টা বাজার আগেই ফিরবো। গাড়ি নিয়ে যাও। গাড়ি লাগবে না। তোমার কিছু লাগবে বাবা? চা বানিয়ে দিয়ে যাব? না, চা লাগবে না। একটু সকাল সকাল ফিরিস মা, শরীরটা ভালো না। সকাল সকালই ফিরবো। বিকেলের আলো নরম হয়ে এসেছে। সবকিছু দেখতে অন্যরকম লাগলো নীলুর চোখে। নিউ মার্কেটের পরিচিত ঘরগুলো যেন অচেনা, যেন ওদের এক ধরনের রহস্যময়তা ঘিরে রয়েছে। কেমন আছো নীলু? নীলু তৎক্ষণাৎ তাকাতে পারল না। তার লজ্জা করতে লাগলো। তার ভয় ছিল আজ হয়তো সে আসবে না। প্রিয়জনদের দেখা তো আর এত সহজে পাওয়া যায় না। আজ তুমি দেরি করে এসেছো। 5 মিনিট দেরি, তার জন্য শাস্তি হওয়া দরকার। কি শাস্তি? সেটা আমরা চা খেতে খেতে ঠিক করব। খুব চায়ের পিপাসা হয়েছে। কোথায় চা খাবেন? এইখানে কোথাও। আর শোনো নীলু, চা খেতে খেতে তোমাকে আমি একটা কথা বলতে চাই, খুব জরুরি কথা। এখন বলুন, হাঁটতে হাঁটতে বলুন। না, এই কথা হাঁটতে হাঁটতে বলা যায় না, বলতে হয় মুখোমুখি বসে, চোখের দিকে তাকিয়ে। নীলুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমল, নিঃশ্বাস ভারী হয়ে এলো। সে কোনো মতে বলল, ঠিক আছে, চলুন কোথাও বসি। কি বলতে চাই তা কি বুঝতে পারছো? না। বুঝতে পারছো নীলু? মেয়েরা এইসব জিনিস খুব ভালো করে বুঝতে পারে। নীলুর গা কাঁপতে লাগলো। অন্য ধরনের আনন্দ হচ্ছে, অন্য ধরনের সুখ। মনে হচ্ছে পৃথিবীতে এখন আর যেন কেউ নেই। চারিদিকে সীমাহীন শূন্যতা, শুধু তারা দুজন হাঁটছে, হেঁটেই চলেছে। কেমন যেন এক ধরনের কষ্টও হচ্ছে তার বুকের মধ্যে। ওরা একটি রেস্টুরেন্টে গিয়ে বসলো। চায়ের সঙ্গে আর কিছু খাবে? না। আরে খাও না, কিছু খাও। সে বয়কে ডেকে যে কি বলল নীলু তা শুনতে পেল না। কোনো কিছুতেই তার মন বসছে না। সবই তার কাছে অস্পষ্ট লাগছে। আপনি ওই বিজ্ঞাপনটা আবার দিয়েছেন কেন? দেখেছো বিজ্ঞাপনটা? হ্যাঁ। মন খারাপ হয়েছে? নীলু কিছু বলল না। বলো, আরে মন খারাপ হয়েছে? হ্যাঁ। সে আবার শব্দ করে হাসল। তারপর ফুর্তিবাজের ভঙ্গিতে বলল, আমি পত্রিকার অফিসে টাকা দিয়ে রেখেছিলাম। কথা ছিল প্রতি মাসে 2 বার করে ছাপবে। তোমার সঙ্গে দেখা হওয়ার পর তার আর প্রয়োজন ছিল না, কিন্তু সেটা আর বলা হয়নি। আগামীকাল বন্ধ করে দেব। এখন খুশি তো? নীলু কোনো জবাব দিল না। বলো, এখন তুমি খুশি? এইভাবে চুপ করে থাকলে হবে না, কথা বলতে হবে। বলো, তুমি খুশি? হ্যাঁ। সে আর এক দফা চায়ের অর্ডার দিয়ে একটা সিগারেট ধরালো। খানিকক্ষণ ওদের দুজনের মধ্যে কেউই কোনো কথা বলল না। বাইরে সন্ধ্যা ঘনিয়ে আসছে। পৃথিবী বড়ই সুন্দর গ্রহ, এতে বেঁচে থাকতে সুখ আছে। এই নীলু, হ্যাঁ। তোমাকে যে কথাটি আমি বলতে চাইছিলাম সেটা বলি। বলুন। দেখো নীলু, সারা জীবন পাশাপাশি থেকেও একসময় একজন অন্যজনকে চিনতে পারে না। আবার এমনও হয় এক পলকের দেখায় একে অন্যকে চিনে ফেলে, ঠিক না? নীলু জবাব দিল না। বলো, ঠিক না? হ্যাঁ। তোমাকে প্রথম দিন দেখেই। সে একটু চুপ করে গেল। নীলুর চোখে জল এলো। নীলু, আজ যদি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই, তাহলে তোমার আপত্তি আছে কি? নীলু ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল, জবাব দিল না। সে মুখ ঘুরিয়ে বসেছিল। সে তার চোখের জল তাকে দেখাতে চায় না। বলো নীলু, আপত্তি আছে?
আমাকে 8টার মধ্যে বাড়ি ফিরতে হবে। 8টার আগে আমি বাড়ি ফিরব। এসো উঠি। সে নীলুর হাত ধরল। ভালোবাসার স্পর্শ, যার জন্য তরুণীরা সারা জীবন প্রতীক্ষা করে থাকে। রানু আজ অসময়ে ঘুমিয়ে পড়েছিল। ঘুম যখন ভাঙল তখন দিন প্রায় শেষ। আকাশ লালচে হতে শুরু করেছে। সে বারান্দায় এসে দাঁড়ালো। নিচের বারান্দায় বিলু হাঁটছে একা একা। রানুর কেমন জানি অস্বস্তি বোধ হতে লাগলো, যেন কোথাও কিছু একটা অস্বাভাবিকতা রয়েছে, আর সেটা সে ধরতে পারছে না। নিচ থেকে বিলু ডাকলো, রানু ভাবি, চা খেলে নেমে এসো, চা হচ্ছে। আসো না বাবা, ইন্টারেস্টিং একটা ব্যাপার বলবো, কুইক। রানু নেমে গেল। তার মাথায় সূক্ষ্ম একটা যন্ত্রণা হচ্ছে, কিছুই ভালো লাগছে না, ঝিমঝিম ভাব হচ্ছে। বারান্দায় নীলুর বাবাও ছিলেন। ওপর থেকে তাকে দেখা যায়নি। তিনি নরম স্বরে বললেন, এখন তুমি কেমন আছো মা? হ্যাঁ, ভালো। আমি অনিশ সাহেবকে বলেছি বড় একজন ডাক্তার দেখাতে। পিজির একজন প্রফেসর আছেন, আমার আত্মীয়, তাকে আমি বলে দেখতে পারি। তুমি আলাপ করো অনিশের সাথে, কেমন? হ্যাঁ, করব। বাবা, ঘরে গিয়ে তুমি চা খাও, তোমার ঠান্ডা লেগে যাবে। আমরা দুজন বাগানে বসি। ভদ্রলোক চলে গেলেন সঙ্গে সঙ্গে। রানু বলল, নীলু কোথায়? ওর এক বন্ধুর বাড়ি গেছে। বন্ধুর বাড়ি যাওয়ায় এমন কোনো ব্যাপার নয়, তবুও কেন জানি রানুর বুকে ধক করে একটা ধাক্কা লাগলো। ভোঁতা এক ধরনের যন্ত্রণা হতে লাগলো মাথায়। বিলু বলল, রানু ভাবি, তোমাকে একটা গোপন কথা বলছি, টপ সিক্রেট, কাউকে বলবে না। না, বলবো না। ইভেন নীলু আপাকেও নয়, কারণ কথাটা তাকে নিয়েই। ঠিক আছে, কাউকে বলবো না। নীলু আপা ডুবে ডুবে জল খাচ্ছে, আজকে সকালেই টের পেয়েছি। তাই নাকি? হ্যাঁ, নীলু আপার ট্রাঙ্ক ঘাটতে গিয়ে আবিষ্কার করেছি। জনৈক ভদ্রলোক দারুণ সব রোমান্টিক চিঠি লিখেছেন নীলু আপাকে, খুব লতকালতকি। বিলু হাসল। রানু কিছুই বলল না। তার মাথার যন্ত্রণাটা ক্রমেই বাড়ছে। দু একটা চিঠি পড়ে দেখতে চাও? না না, অন্যের চিঠি। পড়ো না, কেউ তো জানতে পারছে না। আমরা ব্যাপারটা টপ সিক্রেট রাখবো, তাহলেই তো হলো। না বিলু, আমি চিঠি পড়বো না। পড়বো না বললে হবে না, পড়তেই হবে। দাঁড়াও, আমি নিয়ে আসছি। যে আলো আছে তাতে দিব্যি পড়তে পারবে। বিলু ঘর থেকে চিঠি নিয়ে এলো। রানু চিঠিটি হাতে নিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। বিলু অবাক হয়ে বলল, কি হয়েছে? না, কিছু হয়নি। এরকম করছো কেন? মাথাটা ধরেছে বড্ড। প্যারাসিটামল এনে দেবো? তুমি চিঠিটা পড়ে আমাকে বলো, ভদ্রলোক সম্পর্কে তোমার কি ধারণা। রানু চিঠিটা পড়ল। বিলু বলল, বলো, তোমার কি মনে হয়? রানু আর কিছু বলল না। এক হাতে মাথার চুল টেনে ধরল। তোমার কি হয়েছে? বড্ড শরীর খারাপ লাগছে। আমি এখন যাই। চা খাবে না? না বিলু। সন্ধ্যার আগে আগেই ফিরবে বোধ হয়। তোমার কি শরীর বেশি খারাপ লাগছে? হ্যাঁ। তাহলে যাও, শুয়ে থাকো গিয়ে। রানু উপরে উঠে এলো। ঘর অন্ধকার, বাতি জ্বালাতে ইচ্ছে হলো না। শুয়ে পড়ল বিছানায়। আনিস আজ দেরি করে ফিরবে। তার অফিসে কী সব ঝামেলা হচ্ছে। রানু ডাকল, জিতু, জিতু মিয়া। কেউই সাড়া দিল না। জিতু কি তবে বাড়িতে নেই? রানু আবার ডাকল, জিতু, জিতু। কোনো উত্তর নেই। জিতু মিয়া ইদানিং বেশ লায়েক হয়েছে। রানুকে কিছু না বলেই হয়তো বিকেলে খেলতে গিয়ে সন্ধ্যার পর বাড়ি ফেরে। বকাঝকা তার গায়ে লাগে না। রান্নাঘরে খুটখুট শব্দ হচ্ছে। ইঁদুর, নিশ্চয়ই ইঁদুর। তবুও রানু ডাকল, কে? খুটখুট শব্দটা থেমে গেল। ইঁদুর ছাড়া আর কিছুই নয়, কিন্তু সন্ধ্যের সেই গন্ধটা আবার পাওয়া যাচ্ছে, কড়া ফুলের গন্ধ। রানুর ইচ্ছে হলো ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। রানু এবার দুর্বল গলায় ডাকল, জিতু, জিতু মিয়া। আর ঠিক তখনই কে একজন ডাকল যে রানু, রানু। এই ডাক কিন্তু রানুর চেনা। এই জীবনে সে অনেকবারই শুনেছে, তবে এটা কিছু নয়। প্রফেসর সাহেব বলেছেন যে অডিটরি হ্যালুসিনেশন। আসলে তাই, এছাড়া আর কিছুই নয়। কে? তুমি কে?
রানুর মনে হলো কে একজন যেন এগিয়ে আসছে। তার পায়ে শব্দ পাওয়া যাচ্ছে, ছোট ছোট পা নিশ্চয়, হালকা শব্দ। পায়ে কি নুপুর আছে? নুপুর কি বাজছে? রানু এবার চোখ বন্ধ করে ফেলল। এসব সত্যি নয়, চোখের ভুল। রানু দুর্বল গলায় বলল, কে কে তুমি? সে আবার বলল যে আমাকে কি তুমি চিনতে পারছো না? না। কিশোরীর গলায় মৃদু হাসি শোনা গেল। মেয়েটি আবার বলল যে তাকাও রানু, তাকালেই কিন্তু আমাকে চিনতে পারবে তুমি। আমি চিনতে চাই না। মেয়েটি বলল যে তোমার বন্ধু নীলুর খুবই বিপদ রানু। একদিন তোমার যে বিপদ ঘটতে যাচ্ছিল তার থেকেও অনেক বড় বিপদ। দরজায় ধাক্কা পড়ছে, জিতু এসেছিল বোধহয়। রানু তাকালো, কেউ কোথাও নেই। ফুলের গন্ধটা কমে আসছে। জিতু মিয়া বাইরে থেকে ডাকলো। আম্মা, আম্মা, রানু এসে দরজা খুলল। আপনার কি হয়েছে? কিচ্ছু হয়নি। রানু এসে শুয়ে পড়ল। তার গায়ে প্রচণ্ড জ্বর। সে বিছানায় ছটফট করতে লাগলো। কখন আসবে আনিস, কখন আসবে? জিতু, হ্যাঁ, নিচে গিয়ে দেখে আয় তো নীলু ফিরেছে নাকি। জিতু ফিরে এসে জানালো যে এখনো আসেনি। রানু একটু নিঃশ্বাস ফেলে ঘড়ি দেখল। 8টা বাজতে 4 মিনিট বাকি। কখন আসবে আনিস? কি ব্যাপার, এত চুপচাপ যে? নীলু তারও কোনো জবাব দিল না। তার কথা বলতে ইচ্ছে করে না। সে আছে একটা ঘোরের মধ্যে। গান শুনবে? গান দেব? নীলু মাথা নাড়ল। সেটা হ্যাঁ কি না তাও স্পষ্ট হলো না। কি গান শুনবে? কান্ট্রি মিউজিক নাকি অন্য কিছু? আচ্ছা, কান্ট্রি মিউজিকের গান তোমার পছন্দ? নীলু কোনো জবাব দিল না। আমার ফেভারিট হচ্ছে জন ডেনভার। জন ডেনভারের রকি মাউন্টেন হাই গানটা শুনেছ? না। খুব সুন্দর, অপূর্ব মেলোডি। ক্যাসেট টিপ দিতেই জন ডেভারের অপূর্ব কণ্ঠ শোনা গেল। কেমন লাগছে নীলু? ভালো। শুধু ভালো না, বেশ ভালো। সেও একজন ডেনভারের সঙ্গে গুনগুন করতে লাগলো। নীলুর মনে হলো ওর গানের গলাও তো চমৎকার। একবার ইচ্ছে ছিল যে জিজ্ঞাসা করে জানে যে সে গান জানে নাকি, কিন্তু সে আর কিছু জিজ্ঞাসা করল না। তার কথা বলতে ইচ্ছে হচ্ছে না। গাড়ি কোন দিক দিয়ে কোথাও যাচ্ছে সেটাও সে লক্ষ্য করছে না। একবার শুধু ট্রাফিক সিগন্যালে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। একজন ভিখিরি এসে ভিক্ষা চাইল। সে ধমকে উঠল কড়া গলায়। তারপর আবার গাড়ি চলল। নীলু ফিসফিস করে বলল, কটা বাজে? 7:35। তোমাকে 8টার আগে পৌঁছে দেব। আপনার বাড়ি মনে হয় অনেক দূর। শহর থেকে একটু দূরেই বাড়ি করেছি। কোলাহল ঠিক ভালো লাগে না। ফার ফ্রম দি ম্যাডিং ক্রাউড কার লেখা জানো? না। টমাস হার্ডির। পড়ে দেখবে, চমৎকার। অথচ ট্র্যাজেডি হচ্ছে টমাস হার্ডিকেই নোবেল পুরস্কার দেওয়া হয়নি। তুমি তার কোনো বই পড়েছ? না। আরে পড়ে দেখবে, খুব রোম্যান্টিক ধরনের রাইটিং। আমার ভালো লাগছে না, আমি বাসায় যাব। কি বললে? আমার ভালো লাগছে না, আমি বাসায় যাব। সে তাকালো নীলুর দিকে। একটা হাত বাড়িয়ে ক্যাসেটের ভলিউমটা বাড়িয়ে দিল, কিন্তু গতি কমল না। আমি বাসায় যাব। আরে 8টার সময় আমি তোমাকে বাসায় পৌঁছে দেব। না, আজ আমি কোথাও যাব না। প্লিজ গাড়িটা থামান, আমি নেমে পড়ব। কেন? আমার ভালো লাগছে না, প্লিজ। সে তাকালো নীলুর দিকে। নীলু শিউরে উঠল। এ কেমন চাহনি, যেন মানুষ নয় অন্য কিছু। প্লিজ গাড়িটা একটু থামান। কোনো রকম ঝামেলা না করে চুপচাপ বসে থাকো। কোনো রকম শব্দ করবে না। আপনি এরকম করে কথা বলছেন কেন? গাড়ির গতি ক্রমেই বেড়ে যাচ্ছে। ঝড়ের গতিতে পাশ কাটিয়ে দুটো ট্রাক চলে গেল। লোকটি তার একটি হাত রাখল নীলুর উরুতে। নীলু শিউরে উঠে দরজার দিকে সরে গেল। লোকটি হাসল। এ কেমন হাসি? গাড়ি থামান, আমি চিৎকার করব। কেউ এখন তোমার চিৎকার শুনবে না। আপনি কেন আমাকে ভয় দেখাচ্ছেন? আমি ভয় দেখাচ্ছি না। আমি আপনাকে বিশ্বাস করে গাড়িতে উঠেছি। আরও কিছুক্ষণ থাকো, বেশিক্ষণ নয়, এসেই পড়েছি বলে। কি করবেন আপনি? তেমন কিছু না। নীলু এক হাতে দরজা খুলতে চেষ্টা করল। লোকটি তাকিয়ে দেখল, কিন্তু কোনো বাধা দিল না। দরজার খোলা গেল না। নীলু বলতে প্রাণপণ চেষ্টা করলো যে আমাকে বাঁচাও, কিন্তু কিছু বলতে পারল না। প্রচুর ঘামতে লাগলো, প্রচুর তৃষ্ণা বোধ হলো ওর। আনিস এলো রাত 8:30। ঘর অন্ধকার, কারোর কোনো সারা শব্দ নেই। রানু বাতিটাতি নিভিয়ে অন্ধকারে বসে রয়েছে।
জিতু মিয়া মশারি খাটিয়ে শুয়ে পড়েছে। রানু, কি হয়েছে? রানু ফোপাতে ফোপাতে বলল, তুমি তুমি এত দেরি করলে? কেন, কি হয়েছে? নীলুর বড় বিপদ, নীলুর খুব বিপদ। কিসের বিপদ? কি বলছো তুমি? রানুর কথা জড়িয়ে যাচ্ছে, সে কিছু গুছিয়ে বলতে পারছে না। রানু, তুমি একটু শান্ত হয়ে বসো, তারপর ধীরে সুস্থে বলো সব কি হয়েছে। ও একজন খারাপ লোকের পাল্লায় পড়েছে, লোকটা ওকে মেরে ফেলবে। রানু ফোপাতে লাগলো। আনিস কিছুই বুঝতে পারল না। নীলুর বাবার সঙ্গে কিছুক্ষণ আগেই তার কথা হয়েছে। ভদ্রলোক এত জিজ্ঞাসা করেছেন যে কি এত দেরিতে, যে যার মেয়ের এত বড় বিপদ সে কি এরকম স্বাভাবিকভাবে থাকতে পারবে? আনিস বলল, ওরা তো কিছু বললো না। ওরা কিচ্ছু জানে না। আমি জানি, বিশ্বাস করো, আমি জানি। আমাকে কি করতে বলো? আমি বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। জিনিসটা কি তুমি স্বপ্নে দেখেছ? না, কিন্তু আমি দেখেছি। কি দেখেছ? আমি সেটা তোমাকে বলতে পারবো না। তুমি যদি চাও আমি নিচে গিয়ে ওদেরকে বলতে পারি, কিন্তু ওরা তো বিশ্বাস করবে না। রানু চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ওর শরীর অল্প অল্প কাঁপছে। আনিস বলল, নাকি মিসির আলী সাহেবের কাছে যাবে? উনি কোনো একটা বুদ্ধি তো দিতে পারবেন। যাবে? তুমি নিজে কি আমার কথা বিশ্বাস করছো? হ্যাঁ, করছি। একতলার বারান্দায় বিলু বসেছিল। ওদের নামতে দেখেই বিলু বলল, ভাবি, নীলু আপা এখনো ফিরছে না। বাবা খুব দুশ্চিন্তা করছেন। রানু কিছু বলল না। তোমরা কোথায় যাচ্ছ ভাবি? রানু তারও কোনো জবাব দিল না। রিকশায় উঠেই সে বলল, আমাকে ধরে রাখো, আমার খুব ভয় করছে। আনিস তার কোমর জড়িয়ে ধরে বসে রইল। রানুর গা শীতল, রানু খুব ঘামছে, জ্বর নেমে গেছে। রানু চোখ বড় বড় করে বলল, আপনি আমার কথা বিশ্বাস করছেন না, তাই না? মিসির আলি চুপ করে রইলেন। আগে আপনি বলুন, আপনি আমার কথা বিশ্বাস করছেন কিনা? বিশ্বাসও করছি না, আবার অবিশ্বাসও করছি না। তুমি নিজে যা সত্যি বলে মনে করছো তাই বলেছ, তবে আমি এত সহজে কোনো কিছু বিশ্বাস করি না। কিন্তু যদি সত্যি হয় তখন? মিসির আলি একটা সিগারেট ধরিয়ে কাঁচতে লাগলেন। বলুন, যদি আমার কথা সত্যি হয়, যদি মেয়েটা মারা যায়? ঠিক এই মুহূর্তে কি করা যায় তা তো বুঝতে পারছি না। মেয়েটি কোথায় আছে তা তো তুমি জানো না, নাকি জানো? না, জানি না। ছেলেটির নাম দামও জানো না। ছেলেটি দেখতে খুব সুন্দর, আমার এরকম মনে হচ্ছে। এই শহরে খুব কম করে হলেও 10,000 সুন্দর ছেলে আছে। আমরা কিচ্ছু করব না? পুলিশের কাছে গিয়ে বলতে পারি একটি মেয়ে হারিয়ে গেছে এবং আশঙ্কা করা যাচ্ছে দুষ্টু লোকের খপ্পরে পড়েছে। কিন্তু তাতেও একটা মুশকিল আছে, 24 ঘন্টা পার না হলে পুলিশ কাউকে মিসিং পার্সন হিসেবে গণ্য করে না। কিছুই কি করা যাবে না? মিসির আলি গম্ভীর মুখে সিগারেটটা টানতে লাগলেন। তিনি লক্ষ্য করলেন রানুর চোখ মুখ শক্ত হয়ে উঠেছে, সে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। রানু, তুমি যদি ওই লোকটার কোনো ঠিকানা কোনোভাবে এনে দিতে পারো তাহলে একটা চেষ্টা চালানো যেতে পারে। ঠিকানা কোথায় পাবো? তা তো রানু আমি জানি না, যেভাবে খবরটি পেয়েছো সেইভাবে যদি পাও। রানু উঠে দাঁড়ালো। মিসির আলি সাহেব বললেন, যাচ্ছ নাকি? হ্যাঁ, বসে থেকে কি করব? নীলুদের সবকটি ঘরেই আলো জ্বলছে। প্রায় রাত 11টা বাজে। নীলুর বাবা পাথরের মূর্তির মতো বাগানের কাছে দাঁড়িয়ে রয়েছেন। রানুদের ঢুকতে দেখে তিনি এগিয়ে এলেন, কিন্তু কিছু বললেন না। রানু মাথা নিচু করে 3 তলায় উঠে গেল। নীলুদের ঘরে ঘন ঘন টেলিফোন বাজছে। 2টি গাড়ি এসে থামল। মনে হলো ওরা খুঁজতে শুরু করেছেন। পুলিশের কাছে নিশ্চয়ই লোক আছে। নীলুর বাবা অস্থির ভঙ্গিতে বাগানে হাঁটছেন। একটি ছোট্ট ঘর, কিন্তু 200 পাওয়ারের একটা বাতি জ্বলছে ঘরে। চারিদিক ঝলমল করছে। লোকটি একটি চেয়ারে বসে আছে। নীলু লোকটির মুখ দেখতে পারছে না, কারণ লোকটি বসে আছে তার পেছনে। ঘাড় ফিরিয়ে তার পেছনে তাকাবারও কোনো উপায় নেই নীলুর। নাইলনের চিকন দড়ি তার গা কেটে বসে গেছে। চারিদিকে কোনো সারা শব্দ নেই। মাঝে মধ্যে দূরে রাস্তা দিয়ে দ্রুত ট্রাকের আওয়াজ পাওয়া যাচ্ছে। নীলু থেমে থেমে বলল, আপনি আপনি আমাকে মেরে ফেলবেন? কেউ কোনো জবাব দিল না। আমি আপনার কোনো ক্ষতি করিনি, কেন আমাকে ভয় দেখাচ্ছেন? প্লিজ আমাকে যেতে দিন, আমি কাউকে কিছু বলবো না। পেছনের চেয়ারটা একটু নড়ে উঠল। ভারী গলায় তপন বলল,
কেউ জানলেও আমার কিচ্ছু যায় আসে না। কেন আপনি এরকম করছেন? আমি একজন অসুস্থ মানুষ, মাঝে মাঝে এরকম করতে হয়। আপনি কি আমাকে মেরে ফেলবেন? কোনো জবাব পাওয়া গেল না। তপন হাত বাড়িয়ে বাতিটা নিভিয়ে দিল। চারিদিক ঘন অন্ধকার। নীলু চাপা স্বরে ডাকল, মা, মা গো। চুপ করে থাকো, কথা বলবে না। কেন এরকম করছেন আপনি? আমি একজন অসুস্থ মানুষ। পৃথিবীতে কিছু অসুস্থ মানুষ থাকে। আপনি কি আমার মতো আরও অনেক মেয়েকে এভাবে ফাঁদ পেতে এনেছেন? কোনো জবাব পাওয়া গেল না। তপন এগিয়ে এসে নীলুর গায়ে হাত রাখল। এই কি সেই ভালোবাসার স্পর্শ? মা, মা গো। চুপ করে থাকো। আপনি মানুষ না অন্য কিছু? বেশিরভাগ সময় আমি মানুষ থাকি, মাঝে মধ্যে একটু অন্যরকম হয়ে যায়। তপন কুৎসিত শব্দ করে হাসল। সে কি কুৎসিত হাসি! ঘরে একটুও বাতাস নেই, দম বন্ধ হয়ে আসছে। নীলু প্রাণপণে তার হাতটা ছুটিয়ে আনবার চেষ্টা করছে। সে যতই চেষ্টা করছে দড়িগুলো যেন ততই কেটে কেটে বসে যাচ্ছে। কেন, কেন আপনি এরকম করছেন? বলেছি তো নীলু, অনেকবার তোমাকে বললাম আমি অসুস্থ। কি করবেন আপনি? অন্যদের যা করেছি তাই করব। কি করেছেন অন্যদের? আপনি দয়া করুন, আমি আপনার পায়ে পড়ি, প্লিজ। আমি আপনার কথা কাউকে বলবো না। তা কি হয়? বিশ্বাস করুন, আমি আমার কথা রাখি। কাউকে আমি আপনার কথা বলবো না। লোকটি ফিরে যাচ্ছে। নীলু কি বেঁচে যাবে? লোকটি কি তাকে ছেড়ে দেবে? নীলু গুছিয়ে চিন্তা করতে পারছে না। সবকিছু তার কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে। লোকটি একটি ড্রয়ার খুলল। অন্ধকার ঘর। নীলু কিছুই দেখতে পারছে না, কিন্তু সে নিশ্চিত জানে যে তার হাতে কিছু একটা ধারালো, খুর জাতীয় কিছু। লোকটি সেটি বাঁ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে চুপচাপ। আসবে, সে একসময় এগিয়ে আসবে তার কাছে। খুব কাছে একটা রিকশার টুনটুনির শব্দও শোনা গেল। নীলু প্রাণপণে চেঁচালো, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। রাত বাড়ার সঙ্গে সঙ্গেই রানুর অবস্থা আরও খারাপ হতে লাগলো। বারবার বলতে লাগলো, বড্ড গরম লাগছে। আনি সমস্ত দরজা জানলা খুলে দিল, ফ্যান ছেড়ে দিল, কিন্তু তবুও তার গরম কমল না। রানু কাতর স্বরে বলল, তুমি আমাকে ধরে থাকো, আমার বড্ড ভয় করছে। এই তো আমি তোমাকে ধরে আছি, এত ভয় কিসের? আমার সামনে ওই লোকটি বসে আছে, আমি স্পষ্ট দেখছি। ওর হাতে একটা খুর। রানু ফোপাতে শুরু করলো। ওকে ডাক্তারের কাছে নেওয়া উচিত, যত তাড়াতাড়ি নেওয়া যায় ততই ভালো। আনিস ডাকলো, জিতু, জিতু মিয়া। কিন্তু জিতু মিয়ার ঘুম ভাঙল না। রানু বলল, তুমি আমাকে একা রেখে কোথাও যাবে না, আমার খুব ভয় করছে। কোনো ভয় নেই রানু। লোকটি খুর হাতে বসে আছে, তবু তুমি বলছো ভয় নেই? এইসব তোমার কল্পনা। এসো, তোমার মাথায় একটু জল দিই। তুমি কোথাও যাবে না। ওই লোকটি এখন উঠে দাঁড়িয়েছে। তুমি আমাকে শক্ত করে ধরে থাকো, আমাকে শক্ত করে ধরো। আনিস তাকে জড়িয়ে ধরে বসে রইল। রানু ক্ষীণকণ্ঠে বলল, তুমি আমাকে একটা কথা কখনো বলনি। একবার একজন লোক আমাকে মন্দিরে নিয়ে গিয়েছিল। রানু, এখন তোমাকে কিছু বলতে হবে না, দয়া করে চুপ করে থাকো। না, আমি বলতে চাই। সকাল হোক, সকাল হলেই শুনবো। মাঝে মাঝে আমার মনে হয় কেউ যেন আমার সঙ্গে থাকে। রানু, চুপ করে থাকো। না, আমি চুপ করব না। আমার বলতে ইচ্ছা করছে। যে আমার সঙ্গে থাকে তার সঙ্গে আমি অনেকবার কথা বলেছি, কিন্তু সে আজ কিছুতেই আসছে না। তার আসার কোনো দরকার নেই। তুমি বুঝতে পারছো না, তার আসাটা খুব দরকার। রাত 1:30টার দিকে নিচ থেকে বিলুর কান্না শোনা যেতে লাগলো। অনেক লোকজনের ভিড়, কথাবার্তা শোনা যাচ্ছে। রানু বলল, বিলু কাঁদছে, খারাপ লাগছে আমার। রানু, তুমি একটু শুয়ে থাকো, আমি জিতুকে ডেকে দিচ্ছি। তুমি কোথায় যাবে? আমি একজন ডাক্তারকে নিয়ে আসবো। আমার মোটেই ভালো লাগছে না। তুমি আমাকে একা ফেলে রেখে কোথাও যেতে পারবে না। রানুর কথা জড়িয়ে যেতে লাগলো। একসময় সে বিছানায় নেতিয়ে পড়ল। আনিস ছুটে গেল ডাক্তার আনতে। বড় রাস্তার মোড়ে একজন ডাক্তার বসা আছে। ডাক্তার সাহেবকে কিন্তু পাওয়া গেল না। আনিস ফিরে এসে ঘরে ঢোকার মুখেই তীব্র ফুলের গন্ধ পেল। ঘরের বাতিটা নেভানো। কে বাতি নিভিয়েছে? আনিস ঢুকতেই রানু বলল, ও এসেছে। কে? কে এসেছে? তুমি গন্ধ পাচ্ছ না? ও নীলুর কাছে যাবে। রানু, শুয়ে থাকো। শোবো কিভাবে? একা একা যেতে ভয় পাচ্ছে। আমিও যাব ওর সঙ্গে। ও আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে।
বলতে বলতে রানু খিলখিল করে হাসল। আনিস বারান্দায় দাঁড়িয়ে ডাকল, রহমান সাহেব, ও রহমান সাহেব, একটু আসুন না, আমার বড় বিপদ। রহমান সাহেব বেরিয়ে এলেন। তিনি অবাক হয়ে বললেন, কি হয়েছে? আপনি একটু আসুন না, আমার স্ত্রী যেন কেমন করছে। ভদ্রলোক সঙ্গে সঙ্গে এলেন এবং ঘরে ঢুকেই অবাক হয়ে গেলেন। নূপুরের শব্দ না। রানু কিশোরী মেয়ের গলায় খিলখিল করে হাসল। কি হয়েছে উনার? আপনি একটু বসুন না ওর পাশে, আমি ডাক্তার নিয়ে আসি। আনিস ছুটে বেরিয়ে গেল। ফুলের তীব্র সৌরভ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠতে লাগল। রানু হাসি মুখে বলল, আমার সময় বেশি নেই, ওই লোকটি এগিয়ে আসছে। কোন লোক? আপনি চিনবেন না, না চেনাই ভালো। ভদ্রলোক রানুর হাত ধরলেন। উত্তাপে কাপ পুড়ে যাচ্ছে। তিনি কি করবেন তা ভেবেই পেলেন না। ঘর অন্ধকার, কিন্তু চোখ অন্ধকারে শুয়ে আসছে। আবছা মতো সবকিছুই দেখা যায়। বাড়িটা কোথায়? শহর থেকে কি অনেক দূরে? কোনো শব্দ নেই। কত রাত এখন? বাড়িতে এখন ওরা কি করছে? বিলু কি ঘুমিয়ে পড়েছে মশারি ফেলে? না না, আজ কেউ ঘুমোয়নি। আজ সবাই ছুটোছুটি করছে, সবাই খুঁজছে নীলুকে। কিছুক্ষণের মধ্যে হয়তো পুলিশের গাড়ির শব্দ শোনা যাবে। বাবা এসে বলবেন যে কোনো ভয় নেই মামুনি। চেয়ার নড়ার শব্দ হলো। লোকটা কি উঠে দাঁড়িয়েছে? তারা তোরা কি? নীলু বলল, বাবা, আমি একজন অসুস্থ লোকের হাতে আটকা পড়েছি, আমাকে তোমরা বাঁচাও। আমার মোটেও সময় নেই বাবা, তোমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। লোকটা এগিয়ে আসছে। পেছন থেকে সে খুব ধীর গতিতে এগিয়ে এলো সামনে। এখন নীলু আপচেভাবে লোকটির মুখ দেখতে পাচ্ছে। কি সুন্দর একটি মুখ। নীলু বিড়বিড় করে বলল, প্লিজ দয়া করুন। লোকটি অদ্ভুত একটা শব্দ করল। এটি কিসের হাসি? নীলুর গাটা গোলাচ্ছে। নীলু চিত হয়ে থাকা অবস্থাতেই মুখ ভর্তি করে বমি করল। দুঃস্বপ্ন, সমস্তটাই একটা দুঃস্বপ্ন। এক্ষুনি ঘুমটা ভেঙে যাবে আর নীলু দেখবে যে বিলু বাতি জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছে, আর তার বুকে রয়েছে একটা গল্পের বই। এখানে যা ঘটছে তা সত্যি হতেই পারে না। লোকটি পাশে দাঁড়িয়ে হাত বাড়ালো। নীলু চাপা গলায় বলল, আমার গায়ে হাত দেবেন না, প্লিজ। লোকটি হেসে উঠল শব্দ করে, আর ঠিক তখনই নুপুরের শব্দ শোনা গেল। কেউ একজন এসে ঢুকেছে ওই ঘরে। তপন ভারী গলায় বলল, কে কে ওখানে? তার উত্তরে অল্প বয়সী একটি মেয়ে খিলখিল করে হেসে উঠল। তপন চেঁচালো, কে কে? কোনো উত্তর পাওয়া গেল না। শুধু ঘরের শেষ প্রান্তে একটি জানলা খুলে ভয়ানক একটা শীতল হাওয়া ঘরে এসে ঢুকল। সে হাওয়ায় ভেসে এলো অদ্ভুত একটা মিষ্টি গন্ধ। নীলুর মনে হলো একটি মেয়ে যেন নূপুর পায়ে তার চারপাশ দিয়ে ঘুরতে শুরু করেছে। ঘুরতে ঘুরতে একবার মেয়েটি তাকে স্পর্শ করল, আর তখন নীলুর মনে হলো যে আর কোনো ভয় নেই। নীলু দেখল লোকটি ক্রমেই দেওয়ালের দিকে সরে যাচ্ছে। একবার সে চাপা স্বরে ডাকল, কে তুমি? মিষ্টি একটি হাসি শোনা গেল তখন। ফুলের গন্ধ আরও তীব্র হলো। অন্য কোনো ভুবন থেকে ভেসে এলো নূপুরের ধ্বনি। তপন গা ঢেকিয়ে বিড়বিড় করে বলল, এইসব কি হচ্ছে? কে 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 এখানে? কে? কেউ তার কথায় কোনো জবাব দিল না। একটা দুষ্টু মেয়ে শুধুই হাসতে লাগলো। ভীষণ দুষ্টু মেয়ে। তার পায়ে নূপুর, তার গায়ে অপার্থিব ফুলের গন্ধ। মেয়েটি এবার হাত বাড়িয়ে এগিয়ে যাচ্ছে লোকটির দিকে। লোকটির কর্কশ কণ্ঠ শোনা গেল, এইসব কি? কে কে? তার উত্তরে সমস্ত ঘর মিষ্টি খিলখিল হাসি ছমছম করতে লাগলো। লোকটি চাপা গলায় বলে উঠল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। দুষ্টু মেয়েটি যেন আবার হাসল, যেন এটা খুব মজার কথা। পরিশিষ্ট 3rd ইয়ার অনার্সের ক্লাসটি মিসির আলি সাহেবকেই দেওয়া হয়েছে। সাইকোলজির 5th পেপার। মিসির আলি হাসি মুখে ক্লাসে ঢুকলেন। তার মাথাটা ঝিমঝিম করে উঠল। রানু বসে আছে সেকেন্ড বেঞ্চে। তার দৃষ্টি তীক্ষ্ণ হল। তিনি মেয়েটির দিকে তাকালেন এবং তাকিয়েই রইলেন। মনে হলো মেয়েটির ঠোঁটের কোণায় হাসি লেগে আছে। মিসির আলি কাপা গলায় বললেন, তো তোমার নাম কি? মেয়েটি উঠে দাঁড়ালো, স্পষ্ট স্বরে বলল, আমার নাম নীলু, রোল নাম্বার 32। আমি তো একটি মেয়েকে চিনতাম, তুমি দেখতে অবিকল তার মতো। আমি জানি। মিসির আলি সাহেব কপালের ঘাম মুছলেন। সমস্ত ব্যাপারটি ভুলে যাওয়ার প্রাণপণ চেষ্টা করতে করতে বললেন, আমি তোমাদের পড়াবো ফি পেপার, খুব ইন্টারেস্টিং একটি টপিক।
রানু দেখল মেয়েটি তাকিয়ে আছে তার দিকে। মেয়েটির মুখে মৃদু হাসি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এইরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।